নবকুমার ইনস্টিটিউশন ডক্টর সুইদরা কলেজে অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। শিক্ষার্থীরা তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আজ আমরা অষ্টম শ্রেণী বাংলার বিষয়ে ক্লাসটা আমরা করব। অষ্টম শ্রেণী বাংলা বিষয়ে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে কতগুলো জিনিস আছে, যেমন আছে সারাংশ, সারমর্ম, ভাব সম্প্রসারণ এবং প্রবন্ধ রচনা। এই প্রবন্ধ রচনা, সারাংশ, সারমর্ম রচনা করতে গেলে আমাদের স্টুডেন্টদের কিছু জিনিস জানা খুবই প্রয়োজন। সারাংশ, সারমর্ম রচনাতে আমাদের কিছু জিনিস অবশ্যই ধ্যান রাখতে হবে। আসলে আমরা একটু দেখি। প্রথমে সারাংশ জিনিসটা কি, এটা আমাদেরকে বুঝতে হবে। সারাংশ জিনিস হচ্ছে কোনো একটা মূল বিষয়, সারাংশ মানে সারমর্ম জিনিসটা সংক্ষেপে ভাবে মূল ভাষাটা প্রকাশ। সারাংশ আমাদের প্রশ্নপত্রের মধ্যে দেখবে সারাংশ একটা উদ্ধৃত দেওয়া থাকবে, অনেক বড় একটা উদ্ধৃত দেওয়া থাকবে। সেই অংশেরই তুমি সংক্ষেপে ভাবে মূল ভাবটা প্রকাশ করতে হবে তোমার। এটি হচ্ছে সারাংশ। সারাংশটা অবশ্যই ছোট হবে, সংক্ষেপে হবে এবং এখানে কোনো উদাহরণ উদ্ধৃত দেওয়া যাবে না। এই অনুসারে তোমাকে সারাংশটা লিখতে হবে। সারাংশ বলতে আমরা বুঝি, সারাংশ বা সারমর্ম বলতে বুঝি, সারমর্ম হচ্ছে তোমার মূল বিষয়ে সারমর্ম কথা, বা সারাংশ হচ্ছে সারমর্ম কথা, মূল কথাটা। এখন আমরা সারাংশ হচ্ছে তোমাদের গদ্যতে যে জিনিসটা থাকে সেটা হচ্ছে সারাংশ, আর পদ্যতে তোমার কবিতার মধ্যে যে অংশটা থাকে সেটা হচ্ছে সারমর্ম। তাহলে আমরা কতগুলো কৌশলগুলো আমরা একটা খেয়াল করি। দেখো, কৌশলের মধ্যে প্রথম যে কৌশলটা রয়েছে, অপ্রয়োজনীয় কিছু লেখা যাবে না। অপ্রয়োজনীয় সারাংশটা খুব বড় থাকে, এটাকে সংক্ষিপ্ত করতে হবে। সেই সংক্ষেপের মধ্যে যেমন অপ্রয়োজনীয় জিনিস থাকে, যেমন কোনো উদাহরণ থাকে, একটার সাথে একটা তুলনা থাকে, ওই তুলনা এবং উদাহরণগুলো তোমাকে বাদ দিয়ে লিখতে হবে। ওই তুলনাটার সময় সবসময় কি করবে, বাদ দিয়ে দিবে। একটা ভাষার ব্যাপারে যদি কেউ বলে, বাংলা ভাষা সম্পর্কে বলে বা হিন্দি ভাষা সম্পর্কে বলে, সেই ভাষার সাথে যদি অন্য কোনো ইংরেজি ভাষার তুলনা করে, তাহলে ওই সারাংশ অংশ থেকে ওই তুলনাটা কি করতে হবে, তোমাকে বাদ দিয়ে তোমার সারাংশের কথা লিখতে হবে। তারপর হচ্ছে সব সময় মূলের থেকে ছোট হবে। সারাংশটা যত বড়ই হোক, সব সময় কি হবে, মূল থেকে ছোট হবে। মূল জিনিসটা কি, তোমার প্রশ্নতে যে সারাংশের অংশটা থাকবে বা সারমর্ম যে অংশটা থাকবে, সেটা যত বড় হবে তোমার উত্তর তার থেকে কি হতে হবে, সংক্ষেপ হতে হবে। তাহলে সারাংশ হবে, না হলে তোমার সারাংশ হবে না বা সারমর্ম হবে না। মূল যে জিনিসটা থাকে, তোমার একদম ধরেন স্বাধীনতার সম্পর্কে একটা সারাংশ হয়েছে, 1971 সাল থেকে আমাদের কি হয়েছে, যুদ্ধ হয়েছে, পাঠানাদের বাহিনীদের সাথে আমরা যুদ্ধ করছি, এগুলো কথা সার সংক্ষেপের মধ্যে কি হয়েছে, আমরা স্বাধীনতা পেয়েছি। তোমাকে মূল কথাটা লিখতে হবে, আমরা স্বাধীনতার জন্য সংগ্রাম করেছি। এই এক কথার মধ্যে তোমার অনেকগুলো লাইনটাকে কভার করতে হবে। ঠিক, সারাংশ সবসময় মনে রাখবে মূল ভাব থেকে সবসময় ছোট হবে। এই দুইটা কৌশল যদি তোমরা মনে রাখো, তাহলে তোমাদের কি হবে, সারাংশ ইয়েটাই হবে। তোমরা প্রায় দেখা যায়, আর যদি কাউকে জিজ্ঞেস করি পরীক্ষা কেমন হচ্ছে, স্যার অনেক ভালো দিছি, এটা দিছি, ওইটা দিছি, 100 মার্ক অ্যান্সার, পরে যদি দেখা যায় স্যার সারাংশটা তো কম মার্ক দিলেন। তখন বোর্ড এক্সামের মধ্যে অনেক সময় দেখা যায় তোমার স্যার বই অনেক সুন্দর করে সারাংশ লিখছি, কিন্তু যদি তোমার লেখাটা সারাংশ নিয়ম অনুযায়ী করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটা জিনিস খেয়াল করো। এখন আমরা বোর্ড বইয়ের বা অষ্টম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র যে বইটা রয়েছে, তোমরা খেয়াল করো। এই যে বইটা, এই বইটার বাংলা ব্যাকরণের যে বইটার অষ্টম শ্রেণীর বইটা, তোমরা সবাই বোর্ড বই সবাই তোমাদের কাছে আছে। এই বইটা তোমরা খেয়াল করো, পেজ নাম্বার 93-তে একটা সারাংশ আমি পড়ছি। তোমরা সারাংশটা দেখলে অনেকাংশ জিনিসটা বুঝতে পারবে। দেখো, এখানে লিখেছে, আনন্দ প্রকাশ জীবন শক্তির প্রবলতারই প্রকাশ। আমরা আনন্দকে ইন্দ্রিয়ের মাধ্যমে রূপ, রস, শব্দ, স্পর্শ, গন্ধ ইত্যাদির সাহায্যে উপলব্ধ করি। মানুষ যখন আনন্দ পায়, তখন সে তার মনকে প্রকাশ করতে চায় নানা রূপে। তাই সৃষ্টি হলো চিত্রশিল্প, নৃত্যশিল্পী, সঙ্গীত শিল্পী, কবি, সাহিত্য।
পুরকালে গুহ মানুষের থেকে শুরু করে বর্তমান যুগে পর্যন্ত মানুষের নিজের পাওয়া আনন্দকে সুন্দরকে অন্য মানুষের মধ্যে বিস্তার করতে চেয়েছে, তাই সৃষ্টি হয়েছে নানা অঙ্গিকের শিল্পকলা। শিক্ষার্থীরা, তোমাদের এই অংশটা যে আমরা পড়লাম সেই অংশটা তোমাদের প্রশ্নপত্রে থাকবে। এখন তোমরা সারাংশটা কি করতে হবে, তোমাদের সারাংশ লেখার সময় তুমি একটা জিনিস খেয়াল করবে, নিয়ম অনুসারে তোমরা দেখো যে সারাংশটা কি হতে হবে, তোমাদের মূল যে অংশটা থাকে, এই অংশটা থেকে, এই যে মূল যে প্রশ্নটা থেকে, এই অংশ থেকে তোমাদের উত্তরটা কি হতে হবে, ছোট হতে হবে। তোমরা এখন দেখো 93 পেজের মধ্যে সারাংশটা তোমাদের কিভাবে দিয়েছে, এটা তুমি দেখো। মানুষের জীবনী শক্তির প্রকাশ ঘটে আনন্দে। এখানে দেখো অনেকগুলো লাইনের ভাবের যে প্রকাশটা থাকে সেটা কিন্তু লেখক এক লাইনের মধ্যে এনে ফেলেছে। তার সমস্ত ইন্দ্রিয়ের মধ্যে আনন্দকে যে উপলব্ধি করে, ঠিক আছে। এখানে দেখো এখানে অনেক উপমা দিয়েছে, স্পর্শ, গন্ধ, এগুলো কত উপমা দিয়েছে, কিন্তু এক কথার মধ্যে সে উপমাটা কি করেছে, এনে ফেলেছে। সে আবার পরের লাইনটা দেখো, সে আনন্দভূতি সবার কাছে জানতে চায়, তাই ছবি, গান, কবিতা, নাচ, ভাস্কর্য ইত্যাদি শিল্পকলার মাধ্যমে মানুষের তার আনন্দকে প্রকাশ করে। এই আনন্দ ও সুন্দর বোধ মানুষের মনকে তৃপ্ত করে। এই সম্পূর্ণ যে সারাংশটা আছে, লেখক এই সম্পূর্ণ সারাংশটা খুব 3-4 লাইনের মধ্যে সম্পূর্ণটাকে কি করেছে, প্রকাশ করেছে। এটি হয়েছে সারাংশ লেখার উত্তম নিয়ম। শিক্ষার্থীরা, এখন আমরা পরবর্তীতে অংশতে চলে আসি। পরবর্তীতে সারাংশ, আশা করি সারাংশ সারমর্ম তোমার লেখার সময় পরে কোনো সমস্যা হবে না, বা নাম্বার যে বলো না তোমরা স্যার নাম্বার কম পাইছি জ্ঞান বা পাইছি জ্ঞান, আশা করি এইভাবে করে নিয়মগুলো ফলো করলে তোমরা নাম্বার বেশি পাবে, অন্য তুলনায় বেশি পাবা। আসো আমরা এখন ভাব সম্প্রসারণে চলে যাই। ভাব সম্প্রসারণের মধ্যে যখন তোমরা লিখবে কতগুলো কৌশল বা নিয়ম আছে, সেগুলো নিয়মগুলো তোমাকে মনে রাখতে হবে। সেই অনুযায়ী তুমি যদি লিখতে পারো তাহলে ম্যাক্সিমাম নাম্বারই পাওয়া তোমাদের কি সম্ভব। দেখো কৌশলের মধ্যে মূল 1 নম্বর কৌশলটা দেখো, মূল ভাব সহজ ও সরল ভাষায় বর্ণনা। ভাব সম্প্রসারণ জিনিসটা কি? ভাব সম্প্রসারণ হচ্ছে একটা সংক্ষিপ্ত একটা কথা থাকবে, সেই কথার সাথে সহজ ও সরল ভাবে তুমি এটাকে বর্ণনা দিয়ে বুঝিয়ে তোমাকে এটা বোঝাতে হবে। প্রত্যেকটা ভাষারই নিজস্ব একটা উপমা ভাষা থাকে, যে প্রত্যেকটা ভাষারই একটা কোনো না কোনো ভাবে ওইখানে কোনো একটা মূল কথা থাকে, যেমন একতাই বল, সময়ের মূল্য, এগুলো সময়ের মূল্য বা একতাই বল, এই কথাটা কিন্তু খুবই সংক্ষেপ, কিন্তু এটার মিনিং, এটার উপকারিতা, এটাতে গভীর একটা মিনিং আছে, একটু গভীর আছে, সেটা কিন্তু অনেক বড়। সারা ভাব সম্প্রসারণ তোমার এইরকমই থাকবে। চরিত্র সৌভাগ্যের প্রসূতি, ধরেন চরিত্র সৌভাগ্যের প্রসূতি কথাটা কিন্তু এক লাইনের থেকেও অনেক খুব ছোট, কিন্তু এটাতে গভীর একটা মিনিং আছে। লেখক বা শিক্ষার্থীরা, ভাব সম্প্রসারণ লেখার সময় তোমরা একটা জিনিস খেয়াল রাখবে, তখন তোমাকে কি করতে হবে, মূল ভাব সহজ ও সরল ভাষা বর্ণনা করতে হবে। ধরো ভাব সম্প্রসারণ তোমাকে এখানে দেওয়া আছে, পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। এই কথাটা কিন্তু খুব সংক্ষিপ্ত, কিন্তু এই কথার ডিপার মিনিং অনেক বড়। এটা যে ভাব অর্থে দিয়েছে, এটা কিন্তু অনেক বড়। এই ভাব অর্থটাই তোমাকে সহজ ও সরল ভাষায় তোমাকে বর্ণনা করে বোঝাতে হবে। ভাব সম্প্রসারণটা কিন্তু তোমার সারাংশ পুরোপুরি উল্টো। এটা কি করতে হবে, সারাংশটাকে সব সংক্ষিপ্ত আকারে ভাবটা প্রকাশ করতে হবে। ভাব সম্প্রসারণটা হচ্ছে তোমাকে সংক্ষিপ্ত ভাবটাকে বড় আকারে উদাহরণ দিয়ে সহজ ও সরল ভাষায় তোমাকে বিশ্লেষণ করে বলতে হবে। আর স্পষ্ট করার জন্য উদাহরণ উদ্ধৃত দেওয়া যাবে। কোনো কিছু যেমন কোনো কিছু পরিশ্রম এর ব্যাপারে আমি বললাম, পরিশ্রম যেমন সৌভাগ্যের প্রযুক্তি, এটা যদি স্পষ্ট করে বলার জন্য তুমি কি করতে পারো, বিভিন্ন উদাহরণ দিতে পারো। উদাহরণ করে কি হতে পারে, পিপিলিকার উদাহরণ দিতে পারো। পিপিলিকা অনেক পরিশ্রম করে, তার সে কারণে তার কি হয় না, সে কারণে তার খাদ্যের কখনো অভাব হয় না।
যে ব্যক্তি যত পরিশ্রম করবে সে কত কি করবে, সে তত বেশি উন্নত করবে। এই ধরনের উদাহরণ তুমি দিতে পারো। এই ধরনের উদাহরণ দিয়ে তুমি ভাব সম্প্রসারণটা কি সম্প্রসারণ করতে পারো, বুঝাতে পারো। কিন্তু একটা জিনিস সবসময় খেয়াল রাখবে, কোন উদাহরণ বা কোন উপমা, কোন উদ্ধৃতি বা কোন তুলনা বারবার একটাই উদাহরণ তুমি বারবার রিপিট করে জিনিসটাকে বড় করতে পারবে না। উদাহরণ একবারে দিবা, আবার অপ্রাসঙ্গিক উদাহরণ তুমি দিতে পারবে না। যে প্রাসঙ্গিক আছে সেই প্রাসঙ্গিক দিতে পারবে। যেমন তোমাকে পরিশ্রমের ব্যাপার লিখতে বলছে, তুমি এখন তুমি উদাহরণ দিলে একটাই বল, এই ধরনের উদাহরণ তুমি দিতে পারবে না। তোমাকে দিতে হবে প্রাসঙ্গিক উদাহরণ দিতে হবে, এবং উদাহরণটা যেমন যুক্তিযুক্ত হয় এই ধরনের উদাহরণ দিতে হবে। তৃতীয় নম্বর পয়েন্টে দেখো, আয়তনে এই একটা এখন একটা কথা মনে করো যে তো অনেক সময় ছাত্রছাত্রীরা বলে, স্যার পরীক্ষা কেমন দিছিস? স্যার অনেক ভালো দিছি, সম্প্রসারণ 4 পৃষ্ঠা দিছি, 3 পৃষ্ঠা দিছি, 2 পৃষ্ঠা দিছি, অনেক বাম্পার দিছি স্যার। কিন্তু পরবর্তীতে দেখা যায় নাম্বার তেমন একটা পাও না। তখন আবার তোমরা কোশ্চেন করো, স্যার এত বড় করে দিলাম, নাম্বার দিলেন না। এইখানে একটা জিনিস আছে, আয়তনে প্রবন্ধের মতো বড় হবে না, প্রবন্ধ রচনার মতো কি হবে না, গণহারে বড় হবে না। আবার সারাংশের মতো ছোট হবে না, সারাংশের মতো এতটুকু হবে না, সারাংশের মতো ছোট হবে না। তোমাকে অবশ্যই মার্জিত ভাষায় তোমাকে লিখতে হবে, এবং যেমন আয়তনটা তোমার সঠিক হয়। এইগুলো জিনিস তোমরা যদি খেয়াল করো তাহলে যেমন ধরো একতাই বলের মধ্যে তোমাকে একতাই বল জিনিসটা মানে কি, মানুষ কি সামাজিক জীব, সামাজিকবদ্ধভাবে মানুষ থাকে। এই সমাজবদ্ধভাবে থাকাটা কি একতা, মানুষের একতা। এই একতা থাকার ফলে আমাদের কি একটা অন্য পরিবেশের অন্য যে জীবজন্তু আছে তাদের থেকে আমাদের শক্তি কি হয়েছে, বেড়ে গেছে। এই ধরনের এইগুলো জিনিসই তোমাকে বুঝে তোমাকে লিখতে হবে। আমি সাধারণত উদাহরণ দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করলাম, একতাই বল দিয়ে, তারপর তোমাকে পরিশ্রমের জিনিস দিয়ে তোমাকে বোঝানোর চেষ্টা করলাম। এভাবেই তোমাদের ভাব সম্প্রসারণটা লিখতে হবে। শিক্ষার্থীরা, এখন আসো আমরা প্রবন্ধ রচনা সম্পর্কে বলি। প্রবন্ধ রচনা সম্পর্কে সবচেয়ে বেশি বাচ্চারা কনফিউজ থাকে, তোমরা সবচেয়ে বেশি কনফিউজ থাকে প্রবন্ধ রচনার মধ্যে। প্রবন্ধ রচনার মধ্যে গণহারে তোমরা অনেক বেশি লিখতে চাও, অনেক কিছু সিস্টেমেটিক ভাবে তোমাদের লিখতে হবে, সিস্টেমেটিক ভাবে কৌশলে তোমাদের প্রবন্ধটা লিখতে হবে। কৌশলগুলোর মধ্যে প্রথম কৌশলটা হচ্ছে ভূমিকা জিনিসটা কি? ভূমিকাটা তুমি যে প্রশ্নপত্রের মধ্যে তোমার যে রচনাটা বা প্রবন্ধটা লিখতে বলছে সেটার ভূমিকা তোমাকে সুন্দরভাবে গুছিয়ে লিখতে হবে। ভূমিকা হইছে প্রবন্ধের মধ্যে সবচেয়ে বড় আকর্ষণীয় জিনিস। সেই ভূমিকাটা তোমাকে সুন্দরভাবে সংক্ষেপে সরল ভাষায় সংক্ষেপের মধ্যে তোমাকে পুরো রচনার ভূমিকাটাকে সুন্দর করে দিতে হবে। এটা অনেকটা হেডলাইনের মতো। এটার জন্য ভূমিকাটা কি হতে হবে, সুন্দরভাবে হতে হবে। কর্মমুখী শিক্ষা, ধরে নাও কর্মমুখী শিক্ষা তুমি ভূমিকা লিখতে গেছো। কর্মমুখী শিক্ষাটা জিনিসটা কি? কর্মমুখী শিক্ষা জিনিসটা কি? শিক্ষার্থীরা দেখো, ভূমিকার মধ্যে কিন্তু তোমাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে কর্মমুখী, ধরে নাও কর্মমুখী শিক্ষার ব্যাপারে তুমি রচনাটা তুমি লিখবে। রচনাটা লিখে সবার আগে থেকে কর্মমুখী শিক্ষা, সবার আগে তুমি শিক্ষা সম্পর্কে লিখতে হবে। তোমাকে বলতে হবে, ধরো তুমি বললে শিক্ষা অনেক গুরুত্বপূর্ণ জিনিস, কিন্তু যদি ওই শিক্ষাটা যদি তোমার কর্মের মধ্যে বাস্তব জীবনে যদি প্রয়োগ না করে তোমার এটা কি হবে, এটা তোমার সফলতা আসবে না। কর্মমুখী শিক্ষাটা কি অতি গুরুত্বপূর্ণ, এই কথাটা বলে তুমি ভূমিকা লেখা শুরু করবে। ভূমিকাটা তুমি শেষ করলে বা লেখা শুরু করবে। এ লেখার পরে তোমাকে যে দ্বিতীয় বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে, মূল অংশের ভিতরে তোমাকে অনেকগুলো রচনার সবচেয়ে মূল অংশ, রচনার মূল অংশটা চলে আসে। এই মূল অংশের মধ্যে তোমাকে কি আসতে পারে? ধরেন কর্মমুখী শিক্ষা বিষয়ের মধ্যে কর্মমুখী শিক্ষা জিনিসটা কি, কর্মমুখী শিক্ষাটা কি বা সংজ্ঞা, এটা আসবে। তারপর কর্মমুখী শিক্ষাটা কিভাবে সফলতা অর্জন করতে পারে বা প্রয়োজনীয়তা কি, কত প্রকার, এগুলো সকল জিনিস কিন্তু তোমার মূল অংশের মধ্যে চলে যাবে। এটা তুমি পয়েন্ট আকারেও লিখতে পারো বা এই আকারেও লিখতে পারো। শেষ অংশটা যেটা খুবই গুরুত্বপূর্ণ, কোনো কিছুরই শেষ অংশ
যে বলে না শেষ যার সুন্দর সকল কাজই তার সুন্দর। উপসংহারটা যদি তুমি সেইভাবে করতে পারো, উপসংহারটা তুমি কিভাবে লিখবে? উপসংহারটা উপরে যতগুলো কথা তুমি লিখেছো সংক্ষেপে আকারে এই কথাগুলো লিখে তারপর উপসংহার তোমাকে লিখতে হবে। উপসংহারটা কিন্তু তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, কর্মমুখী শিক্ষার ক্ষেত্রেও অন্যান্য রচনার ক্ষেত্রে এই উপসংহারটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। শিক্ষার্থীরা তোমাদের পরীক্ষার জন্য কর্মমুখী শিক্ষা, অধ্যাবসায় এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এগুলো ভালো করে তোমরা করবে। আশা করি তোমরা আমার ক্লাস থেকে উপকৃত হবে। এর পরবর্তীতে তোমাদের যখনই এই ধরনের সারাংশ, ভারসাম্য পদরচনা আসবে, তুমি এই নিয়মগুলো ফলো করলে ভালো উপকৃত হবে। এই বলে আজকের মতো আমার ক্লাস আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।